সরকার পতনের দিকে যাচ্ছে শিক্ষার্থীরা। ডক্টর ইউনূসের পতন এবার নিশ্চিত। এইদিকে শেখ হাসিনা দ্বিগুণ শক্তি নিয়ে দেশে ফিরতেছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। শত শত শিক্ষার্থী সেখানে জড়ো হয়ে গেট ভেঙে সচিবালয়ের ভেতরে প্রবেশ করে। জাস্ট একটা ভুল সিদ্ধান্ত শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়ে দিয়েছিল। বিচক্ষণ একজন ব্যক্তিত্ব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও যে আসলে তালগোল পাকাবেন সেটা কিন্তু পাবলিক আশা করে নাই। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, এই ব্যাপারটা কখন যে সরকারের পদত্যাগে রূপান্তরিত হবে সেটা বলা মুশকিল এই মুহূর্তে, কারণ সচিবালয়ের সামনে গুলিস্তান এলাকায় রীতিমতো যুদ্ধ অবস্থা তৈরি হয়েছিল আজকে সারাদিন। দায়িত্বজ্ঞানহীন সরকারের রাজনৈতিক দলের সাথে দায়িত্বজ্ঞানহীন বৈঠক। এই জুলাই মাসটা খুব অদ্ভুত, যে এই জুলাই মাসে ছাত্র আন্দোলনের উত্তাল সেই বিক্ষোভ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বর্তমান দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত। আপনারা সকলেই জানেন যে কোনো মুহূর্তে সরকারের পতন হতে পারে। আর এরই মধ্যে আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে দেশে ফিরতেছেন। দ্বিগুণ শক্তি নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী মাঠে নামতেছে। অপরদিকে সাধারণ শিক্ষার্থীও এই সরকারের বিরুদ্ধে কঠিন আন্দোলন গড়ে তুলতেছেন। প্রিয় দর্শক শ্রোতা, সবকিছু মিলে দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত, কখন কি হয় বলা যাচ্ছে না। তো আজকের এই ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন আমাদের দেশে সামনে কি হতে চলেছে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। সচিবালয়ের সামনে এসএসসি পরীক্ষার গত রাত ৩টার সময় আজকের পরীক্ষা কেন স্থগিত করা হলো, এই অথর্ব মন্ত্রণালয় দিয়ে কি হবে, এই অথর্ব সরকার দিয়ে কি হবে, এরকম প্রতিবাদে এসএসসি পরীক্ষার্থীরা সচিবালয় ঘেরাও করলো। তারা সচিবালয়ে একসময় বিক্ষুব্ধ হয়ে গেট ভেঙে ভেতরে ঢুকে গেল। পুলিশের সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ হলো, টিয়ারসেল, লাঠিচার্জ। এমন কোনো ঘটনা ঘটেনি যা সেখানে দেখা যায়নি। এমনকি গুলিস্তানে 0 পয়েন্টে একজনকে গুলিবিদ্ধ হতে দেখা গেছে, এমন ভিডিও ছড়িয়ে পড়েছে। এরকম ভিডিও যখন ছড়িয়ে পড়েছে, আপনারা এই কথার ফাঁকে ফাঁকে বেশ কিছু ভিডিও দেখে নিতে পারেন, যে ভিডিওতে অনেক কিছু দেখা যাচ্ছে। একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে যাকে মূলত ছাত্রলীগের ট্যাগ দেওয়া হয়েছে, জাকির মাহমুদ, সে অনেকটা ওই গত বছরের 16 জুলাই রংপুরে নিহত আবু সাইদের মতো 2 হাত মেলে সামনে এগিয়ে গিয়েছে। তাকে একসময় পুলিশ ধরে বেধড়ক পিটিয়েছে এবং বেধড়ক পিটিয়ে টেনে হিঁচড়ে তার জামা কাপড় ছিঁড়ে অবশেষে তাকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হয়েছে এবং এটাও বলা হয়েছে যে তাকে গ্রেপ্তার করার সময় তার কাছে বোমা পাওয়া গেছে। ভেতরের রহস্যটা কি? আদতে এই জাকির মাহমুদ তিনি কি ছাত্রলীগ করেন? তিনি কি ছাত্রলীগের সদস্য? এসএসসি পরীক্ষা দেবে এরকম কোমলমতি শিক্ষার্থীদের ছাত্রলীগ ট্যাগ দিয়ে সরকার কি বোঝাতে চায়? সরকার কি ছাত্রদের যৌক্তিক আন্দোলন কিংবা শিক্ষা উপদেষ্টার এই মানে অথর্ব বিকলাঙ্গের মতো সিদ্ধান্ত রাত ৩টার সময় পরীক্ষা স্থগিত করা, সকালবেলায় ছাত্রছাত্রীরা জানতেই পারলো না পরীক্ষা স্থগিত, তারা পরীক্ষা কেন্দ্রে চলে গেল, কেন্দ্রে যেয়ে জানতে পারলো যে পরীক্ষা আজকে হবে না। এরকম পরিস্থিতি কেন সরকার সৃষ্টি করলো, শিক্ষা মন্ত্রণালয় সৃষ্টি করলো এই শিক্ষা উপদেষ্টাকে দিয়ে? তিনি যত বড় শিক্ষাবিদই হন না কেন, একটা মন্ত্রণালয় চালানো আর একজন শিক্ষাবিদ হওয়া সেটা কিন্তু একেবারে ভিন্ন কথা, যার পরিণতি আমরা দেখলাম যে পুরো সরকারে অথর্ব উপদেষ্টাদের নিয়ে যে ভর্তি করা হয়েছে প্রত্যেকটা সেক্টরে, এই ব্যাপারগুলো আমরা দেখছি। কিন্তু এই জাকির মাহমুদকে আমরা এসএটিভির একটা ফটোকার্ড দেখছি, আপনাদেরকে কিছু ফটোকার্ড দেখাই। এখন এসএটিভির একটা ফটোকার্ড দেখছি, সেখানে বলা হচ্ছে সচিবালয়ের সামনে থেকে ছাত্রলীগ নেতাকে আটক, তার কাছ থেকে বোমা উদ্ধার করা হয়েছে। সেই জাকির মাহমুদকে পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে। এবার জাকির মাহমুদকে একটু পেছনে ফিরে তাকায়। এই ছবিটা দেখুন, তিনি একটা প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন গত বছর জুলাই আন্দোলনের সময়। সেখানে লেখা এত কিছু বুঝি না, স্টেপ ডাউন হাসিনা। তারপরের পোস্টটা, তার ফেসবুকের পোস্ট দেখেন, তিনি মিছিল করছেন, সেই পোস্ট তিনি দিয়েছেন তার ফেসবুকে। বাবা মায়ের বাধাও মেনে নেওয়া হবে না, এক দফার অসহযোগের পক্ষে নামার সময়। এরপরের পোস্টে তিনি শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, যাকে নিয়ে অভিযোগ যে ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থেকে বের হয়ে এসে শিবিরের সভাপতি হয়েছেন, সেই কায়ুম, সাদিক কায়ুম, তার সঙ্গে ছবি এবং সেই পোস্ট জুলাই বিপ্লবের পোস্ট। সেই পোস্টে জাকির মাহমুদ লিখেছেন, জুলাই বিপ্লবের ওয়ান অ্যান্ড অনলি দ্য ফেয়ারসন হিরো, মাস্টার প্ল্যানার ব্রাদার আবু সাদিক। আবু সাদিক কায়েমরা ক্রেডিটের রাজনীতি করে না, নষ্টামি করে না, তারা রিয়েল ফাইটার, উম্মার সম্পদ। সাদিকরা শতাব্দীতে খুব অল্পই জন্মায়। উম্মার সম্পদ, এই শব্দগুলো কারা, কোন ধরনের রাজনৈতিক নেতারা কিংবা কর্মীরা ব্যবহার করে সেটা আপনারা একটু মিলিয়ে নেবেন। তারপরের ছবি দুটো দেখা যাচ্ছে যে এই আজকের যে সচিবালয়ের সামনের যে আন্দোলন, সেই আন্দোলন থেকে পুলিশ তাকে টেনে হেসড়ে শার্ট টার্ট ছেঁড়া দেখা যাচ্ছে, পাঞ্জাবি পরেছিল, পাঞ্জাবি ছেঁড়া দেখা যাচ্ছে, পুলিশ তাকে নিয়ে যাচ্ছে। জাকির মাহমুদের আরেকটি পোস্ট, শেখ হাসিনার ছবি সহ তিনি পোস্ট করেছিলেন 14ই জুলাই, আজ সেই মহান দিন, জুলাইয়ের মূল মাস্টারমাইন্ড খুনি হাসিনা, এই মন্তব্যের মাধ্যমে নিজের মারা খাওয়ার শুভ সূচনা করে। আরেকটি পোস্ট যে দেখা যাচ্ছে 17ই জুলাই, রক্তাক্ত গায়েবানা জানাজা, জুলাইয়ের কফিন
মিছিল, অর্থাৎ তিনি যে জুলাই যোদ্ধা সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হেলমেট ছাড়া আয়, সায়েন্স ল্যাব 17 জুলাই 2024 তার পোস্ট। এই পোস্টগুলোর মধ্যে এখন বিষয় হচ্ছে যে এই পোস্টগুলো কি বলে। এই পোস্টগুলো বলে যে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত, কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা মূলত স্টেক হোল্ডার, যেসব রাজনৈতিক দলগুলো শিবির কিংবা ছাত্র দল, তাদের কোনো একটা রাজনীতির সঙ্গে তিনি জড়িত। যেহেতু সাদিক কায়েমের সঙ্গে তার একাধিক পোস্ট এবং ছবি পাওয়া গেছে, তাই তিনি শিবিরের রাজনীতির সঙ্গেও জড়িত হতে পারেন। কিন্তু সেটা ব্যাপার না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন যোদ্ধা, জুলাই যোদ্ধা, সেটা প্রমাণিত। আবার প্রমাণিত কিভাবে? এই ভিডিওটা দেখুন, যেখানে তিনি নিজ মুখে বলছেন তাকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে, গ্রেপ্তার করে। সেখানে গণমাধ্যমের প্রশ্নে তিনি বলছেন, আপনি কে, আপনার পরিচয় কি, কি বলছেন শুনুন। আমার পরিচয় সবার জানা আছে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত। আমি কোনো কিছু না হতো। এই যে নিজে মুখে তিনি বললেন যে তিনি জুলাই যোদ্ধা, জুলাই আন্দোলনের যোদ্ধা, তাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে বাংলাদেশের এই অথর্ব গণমাধ্যম, কিছু গণমাধ্যম এবং সরকার কি ফায়দা লুটতে চায়। গণমাধ্যমের স্বাধীনতার কথা আমরা বলি, গণমাধ্যমের স্বাধীনতা আদৌ কি গণমাধ্যম চায়? গণমাধ্যমকে শেখ হাসিনার সময়ও চামচামি চাটুকারিতা করতে দেখেছি, ঠিক এই সময়ও এই সরকারের চামচামি চাটুকারিতা করেই চলেছে। গণমাধ্যম নিজে থেকেই তো আসলে স্বাধীন হতে চায় না, তাদেরকে স্বাধীনতা দিয়ে আদতে লাভ হবে কি? বাংলাদেশের বেশিরভাগ, হাতে গোনা 2-4টা গণমাধ্যম ছাড়া বেশিরভাগ গণমাধ্যমই বিটিভির মতো করে বাতাবি লেবুর বাম্পার ফলন ফলাতে চায় আদতে। যখন যে সরকার আসে তখন সে সরকারের ভাষা বুঝে তাদের মতো করে কথা বলে। এই দেশ আদতে গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠিত হওয়াটা এই দেশে খুবই কঠিন, কারণ আমরা নিজেরাই স্বাধীনতা উদযাপন করতে চাই না, স্বাধীনতা ভোগ করতে চাই না, আমরা নিজেরাই পরাধীন থাকতে চাই। এই যে ট্যাগিং এর রাজনীতি, জাতির চরম মানে শোকের একটা দিনে, চরম দুর্ভোগের একটা সময়ে, যখন সারা বাংলাদেশ কাঁদছে মাইলস্টোন ট্র্যাজেডির পরে, এবং সেই ট্র্যাজেডির মধ্যে যে ধরনের সার্কাস দেখাচ্ছে সরকার, শিক্ষা মন্ত্রণালয়, সেরকম একটা দিনে একজন মানে আন্দোলনকারীকে, এবং সেই আন্দোলনকারী জুলাই আন্দোলনের বীর যোদ্ধা, তাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করা, অর্থাৎ এই আন্দোলন ছাত্রলীগ করেছে, আওয়ামী লীগ করেছে, এই রাজনীতি আর কতদিন? আমার মনে হয় এই রাজনীতি থামা। জাস্ট একটা ভুল সিদ্ধান্ত শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়ে দিয়েছিল। একটা ভুল সিদ্ধান্তে, একটা ডায়লগের কারণে পুরো বাংলাদেশ শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। খেয়াল আছে তো? রাজাকার। আজকে আমাদের উত্তরার মাইলস্টোন কলেজে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার পর সারা বাংলাদেশের মানুষ এক ধরনের ক্ষুব্ধ এই সিচুয়েশনে অনেকটা তালগোল পাকিয়ে ফেলছেন আমাদের উপদেষ্টারা। আমাদের বিচক্ষণ একজন ব্যক্তিত্ব, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও যে আসলে তালগোল পাকাবেন সেটা কিন্তু পাবলিক আশা করে নাই। আর ডক্টর আসিফ নজরুল ইসলামকে নিয়ে আজকে বলছি যে বিদেশ থেকে চিকিৎসক এনে চিকিৎসা করাবেন, এই ধরনের ডায়লগে ফুল টাইম পলিটিশিয়ান হিসাবে আপনাদেরকে মানুষ দেখে। কথা বলছি টাকা। আহত জুলাই যোদ্ধারা সবাইকে টাকা পাইছে, সরকার অনেক টাকা বাজেট করছে, পাবলিক অনেক টাকা দিছিল এনসিপির হাতেও বন্যা টন্যার জন্য। এই টাকাগুলোর কি সুষ্ঠু ব্যবস্থা হয়েছে? হয় নাই। যার কারণে সাধারণ মানুষের এখন আর এদের কাছে টাকা পয়সা দেওয়া নিয়ে আস্থা নাই। এখন আজকে যখন আমাদের প্রধান উপদেষ্টা এই মাইলস্টোন কলেজে আহত ছাত্রদের বা তাদের এখানে যারাই আছেন তাদের চিকিৎসার জন্য তিনি পাবলিকলি একটা স্টেটাস দিচ্ছেন ভিক্ষা তোলার জন্য। আমি এটা ভিক্ষাই বলছি, কারণ আমরা জনগণ যখন দান করে হচ্ছে ভিক্ষা, ভালোবাসা, আমরা সাধারণ লেভেলে এক হিসাব। কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন পাবলিকের কাছে হাত পাচ্ছেন, পাবলিকের ঠেলায়, পাবলিকের গুতানিতে, দিন শেষে তিনি বুঝতে পারছেন যে তার এই সিদ্ধান্তটা রং ছিল। এমনকি সবাইকে অবাক করে দিয়ে তিনি পোস্টটা ডিলিট করেছেন। ডিলিট কি ছিল পোস্টটাতে? তিনি আপনার এই পর্যন্ত যখন সারা বাংলাদেশে শোক চলছে, সেখানে তিনি একটা পোস্ট করেছেন, তাতে সোনালী ব্যাংকের একটা অ্যাকাউন্ট নম্বর দিয়ে লেখা হয়েছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা উপরোক্ত ত্রাণ এবং কল্যাণ তহবিলে আপনার উল্লেখিত টাকাটা জমা দিতে পারেন। প্রশ্ন হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, তার যে কর মাফের বিষয়, যে এখান থেকে নানান ধরনের মানবিক কর্মকাণ্ড করা হয়, উইথ ডিউ রেসপেক্ট, বাংলাদেশের মানুষ খুব কমই শুনছে গ্রামীণ ব্যাংক বাংলাদেশের কোন দুর্যোগে কোন ভূমিকা রাখছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পর প্রথম ধাপে 666 কোটি টাকা রাজস্ব ক্ষমা পেয়েছেন। এই টাকাটা তিনি রাষ্ট্রকে পে করতে বাধ্য ছিলেন, কিন্তু ক্ষমতায় আসার পরে সেটা মাফ হয়ে গেছে। গ্রামীণ ব্যাংকের অনেক সুযোগ সুবিধা তৈরি হয়েছে। আমরা প্রশ্ন করতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কল্যাণ তহবিল রাষ্ট্রের কোন জায়গায় ব্যবহৃত হয়, যে আজকের দিনেও এখানে কতজন 100-150 সামহাও ক্ষতিগ্রস্ত, অথবা 200 জনপ্রতি 1 কোটি দিলেও 200 কোটি হওয়ার কথা, 1 কোটি তার দিবে না, ধরে নিলাম। রাষ্ট্রকে এই টাকাটা দেওয়ার মতো টাকা রাষ্ট্রের কাছে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার যেই নেটওয়ার্ক আছে পার্সোনাল লেভেলে বা ফান্ড আছে, এই টাকাটা দেওয়ার মতো এবিলিটি কি ওনার নাই। উনি রাষ্ট্র ক্ষমতায় বসার পর জনগণের মুখে যে সমালোচনা, যে উনি ওনার জন্য
বিদেশে আদম ব্যবসার লাইসেন্স নিয়েছেন, উনি ওনার জন্য গ্রামীণ ইউনিভার্সিটির লাইসেন্স নিয়েছেন, উনি ওনার মামলাগুলোকে খারিজ করেছেন, উনি রাষ্ট্রের জনগণের জন্য যে ট্যাক্স আমি আপনি দেই, ওনারা কিন্তু এই ট্যাক্সই দেওয়ার কথা ছিল 666 কোটি টাকা এনবিআর এর, এগুলো মাফ করাই নিছেন। রাষ্ট্রের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের থেকে কি করছেন? আজকে এই প্রশ্নটা চলে আসছে, ওনার পদত্যাগের দাবি উঠছে, শুধুমাত্র একটা ভুল স্টেটাসে। যখন এটা নিয়ে সমালোচনা শুরু হয়েছে তিনি তখন স্ট্যাটাসটাকে ডিলিট করে দিয়েছেন। কিন্তু ডিলিট করলেই কি আর ডিলিট হয়? ফেসবুকে আপনি একটা পোস্ট দিয়েছেন, মুহূর্তের মধ্যে ভাইরাল, সমালোচনায় পড়ছেন, তার মানে আপনার সিদ্ধান্তে হোক যার সিদ্ধান্তে হোক আপনি যে পোস্টটা দিচ্ছেন এটা আপনার ভুল হয়েছে। এই মুহূর্তে ম্যাক্সিমাম উপদেষ্টারা আবল তাবল বক্তব্য দিচ্ছেন, পুলিশকে ছাত্রদের বিপরীতে দাঁড় করাই দিচ্ছেন, আবারও ঠিক আগের সরকারের মতন। শিক্ষা নাই যে পুলিশকে অপব্যবহার করতে গিয়া পুলিশের উপরই কি পরিমাণ টর্চার তখন এই আমজনতারাই করছে। আজকে যখন আমরা দেখি সচিবালয় ছাত্ররা ঘেরাও করতে যাচ্ছে, বিভিন্ন জায়গায় দাবি দাওয়া তুলছে, পুলিশকে প্রটেস্ট করতে 40 জন না 80 জন ছাত্র আহত, পুলিশের দোষ নাই, পুলিশ জাস্ট অর্ডার ফলো করে। তো সেই জায়গাতে আপনি কি বলবেন? সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে, এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী রাজপথে আন্দোলন করতেছেন, সচিবালয়ের মধ্যে প্রবেশ করে উপদেষ্টাদের বেধড়কভাবে পিটিয়েছেন, অপমান করেছেন। সবকিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কঠিন বিপদে, যে কোনো মুহূর্তে সরকারের পতন পর্যন্ত হতে পারে। আর অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মী রাজপথে নেমে গেছেন সাধারণ শিক্ষার্থীদের ভিড়ে। শেখ হাসিনা দ্বিগুণ শক্তি নিয়ে যে কোনো মুহূর্তে দেশে প্রবেশ করবেন, রাজনৈতিক বিশ্লেষকরা এমনটাই আন্দাজ করতেছে। প্রিয় দর্শক, সবকিছু মিলিয়ে দেশের পরিস্থিতি খুবই গরম একটা পরিবেশ। যাই হোক, আজকের এই ভিডিওতে যেসব আলোচনা শুনতে পারলেন, আমাদের দেশের সামনে কি হতে চলেছে বা কি হবে, আওয়ামী লীগ কোন প্ল্যান নিয়ে সামনে এগোচ্ছে, প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন। প্রিয় দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে কোনো আপডেট নিউজ দিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।